ঘনাদার হাইতোলা একটা অনুষ্ঠান বিশেষ। ঘোড়াদের ফাঁক থেকে উচকে দুপে জানোয়ারগুলোর বেয়াদবি দেখে দেখে সিংহমশায় যখন দিক ধরে যায়, তখন তার আলস্য ভাঙবার দেখবার সৌভাগ্য যদি কারোর হয়ে থাকে, তাহলে সে ঘনাদার হাইতোলার কিঞ্চিত মর্ম বুঝতে পারবে। তেমনি বিরাট মুখবেদান, তেমনি দন্ত রুচিকমুদির শোভা, ও তেমনি 3 বৎসর তৈলবিহীন গরুর গাড়ির চাকার আওয়াজের মতো সুদীর্ঘ একটানা একটি সুরলহরী। সিংহমশাই তবু ঘনাদার মতন তুড়ি দিতে পারে না। ঘনাদার হাইতোলা দেখে আমরা সত্যি তাজ্জব হয়ে গেলাম। তাজ্জব হলাম তার হাইতোলার দৃশ্যে নয়, তিনি যে হাই তুললেন কি করে, শুধু এই কথা ভেবে। রাম, শিবু ও আমি পরস্পরের হতাশভাবে মুখ চাওয়াচাই করলাম। হায় 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 হায়, সন্ধ্যার সমস্ত আয়োজনটাই মাটি, একেবারে মাটি। সকাল থেকে অবিশ্রান্তভাবে বৃষ্টি পড়ছে। কর্পোরেশনের কর্তব্যপরায়ণতার দৌলতে সে বৃষ্টির জলের সাধ্য কি যে সহজে রাস্তা থেকে বেরোয়। ট্রাম, বাস সব বন্ধ। কলকাতা প্রায় ভেনিস হয়ে উঠেছে বললেই হয়। এহেন সন্ধ্যাটা মেশে বসে জমাবার জন্য সন্ধ্যা থেকে ঘনাদাকে উস্কে দেওয়ার কি চেষ্টাটাই না করা হয়েছে। কিন্তু এই বাদলায় ঘনাদাও যেন বাসি মুড়ির মতো মিয়ে গেছেন। যে ঘনাদার কাছে তিল ফেলতে না ফেলতেই তাল হয়ে ওঠে, জলের ছিটে পড়তে না পড়তে যিনি প্রলয় প্লাবনে আমাদের ভাসিয়ে দেন, সেই ঘনাদাকে আজ সন্ধ্যে থেকে একটুও তাঁতিয়ে তুলতে পর্যন্ত পারা গেল না। অথচ কোনো অনুপানই বাদ পড়েনি। ঘনাদাকে ধার দিতে দিতে শিশিরের সিগারেট কেস প্রায় খালি হয়ে এসেছে। শিবু ও রাম সেই যে নতুন মার্কিন সিগারেটের লাইটারটা তার হাতে দিয়েছে, তা প্রায় বাজেয়াপ্ত হওয়ার সামিল জেনেও এখনো পর্যন্ত একবার ফেরত চায়নি। মেসের ম্যানেজার আমাদের শাসনে ভুলেও একবারও 6 মাসের বাকি পাওনার কথা তোলেনি। এবং আমরা সবাই টমটম চালানো থেকে অ্যাটম বোম পর্যন্ত হেন প্রসঙ্গ নেই যা ঘনাদার সামনে টোপ গিলতে তুলে ধরিনি। কিন্তু আরাম কেদারায়, কমন রুমের একমাত্র আরাম কেদারায় সেই যে ঘনাদা গা এলিয়ে দিয়েছেন, তারপর তাকে একটু সোজা করে বসাতেও পারিনি। মাছ ধরার প্রসঙ্গ দিয়ে শিবু অনুষ্ঠান শুরু করেছে। রাম তাতে ফোড়ন দিয়ে বলেছে বর্ষার দিনে মাছ নাকি টোপ খায় ভালো। কিন্তু মাছে টোপ খাক বা না খাক, আমাদের টোপ বৃথায় নষ্ট হয়েছে। এমনকি কত বড় এক মহাশের একবার তার ছিপে উঠেছিল, গৌরাঙ্গ সগর্বে তা 2 হাত ছড়িয়ে দেখিয়ে দেওয়ার পরও ঘনাদার কোনো সারা শব্দ পাওয়া যায়নি। মহাশের থেকে ঘনাদা একেবারে দক্ষিণ মেরুসাগরের মহাতিমি শিকারের কথা তুলবেন এই আশাই আমরা করেছিলাম, কিন্তু তার বদলে তিনি ক্লান্তভাবে শুধু একটু সিগারেটের ধোঁয়া ছেড়েছেন। মাছ থেকে আমরা পাহাড়ে ওঠার কথা তুলেছি। হাতের কাছে এমন একটা হিমালয় থাকা সত্ত্বেও বাঙালির ছেলেদের কেন যে পাহাড়ে চড়ার এতটুকু উৎসাহ ও যোগ্যতা নেই, তা নিয়ে গৌরাঙ্গ দুঃখ প্রকাশ করেছে। আমরা আর চোখে চেয়ে দেখেছি ঘনাদা আরাম কেদারায় হাতলের ওপর একটা পা তুলে দিয়ে আর একটু আয়েস হয়ে শুয়েছেন। পাহাড়ে চড়া থেকে বন্দুক ছোড়া ও তা থেকে আবার ঘোড়ায় চড়ায় আমরা ঘুরে গেছি। ঘনাদা সিগারেটের সুকটান দিয়ে চোখ দুটি মুদ্রিত করেছেন। হতাশ হয়ে শেষ পর্যন্ত আমরা ওয়েট লিফটিং অর্থাৎ ওজন তোলার কথা পেড়েছি। বিজ্ঞানের নজির তুলে শিবু বলেছে, পোকামাকড়েরা যখন নিজেদের চেয়ে বহুগুণের ওজন জিনিস তুলতে পারে, তখন মানুষই বা পারবে না কেন? প্রশ্নটা মাঠেই মারা গেছে। ঘনাদা হাই তুলেছেন এবং আমরা এবার আশা ছেড়ে দিয়েছি। মরিয়া হয়ে রাম বোধহয় শেষ চেষ্টা করেছে। কলা কৌশল সব জলাঞ্জলি দিয়ে সোজাসুজি জিজ্ঞাসাই করেছে,
আচ্ছা ঘনাদা, আপনি কখনো ওয়েট লিফটিং করেননি? ওয়েট লিফটিং? ঘনাদা নেহাত আলস্য ভরে বলেছেন, না 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 না, ওয়েট লিফটিং করিনি, তবে একবার একটা পাথর তুলেছিলাম। আমরা একেবারে উদগ্রীব হয়ে উঠে বসেছি। গৌরাঙ্গ উৎসাহে জিজ্ঞাসা করেছেন, পাথর তুলেছেন? কত বড় ঘনাদা? আমাদের একেবারে দমিয়ে ধরাশায়ী করে ঘনাদা বলেছেন, কত বড় আর, এই এতটুকু নুড়ি, 6টাখানেক ওজন হবে। আমাদের হতাশা দীর্ঘ নিঃশ্বাস শেষ হওয়ার আগেই ঘনাদা অত্যন্ত চাচ্ছিল্যভাবে আবার বলেছেন, মিকিউ দ্বীপটা তাতেই তো ফেটে চৌচির হয়ে গেল। একটা দ্বীপ ফেটে চৌচির হয়ে গেল শুধু একটা নুড়ি তোলার জন্যে? নিজেদের অজান্তেই আমরা প্রশ্ন করে ফেলেছি। ঘনাদা যেন অবজ্ঞা ভরে আমাদের দিকে তাকিয়ে বলেছেন, হ্যাঁ 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 হ্যাঁ, তাতেই তাতেই ফেটে চৌচির হয়ে সমুদ্রে ডুবে গেল। না, আর ঘনাদাকে উস্কানি দেবার দরকার হয়নি, তিনি নিজেই এবার শুরু করেছেন। নিউ হেব্রাইডিসের নাম শুনেছিস কখনো? আর শুনে থাকলেও আসলে কি বস্তু বোধ হয় জানিস না। নিউ হেব্রাইডিসের হলো নিউজিল্যান্ডের ঠিক উত্তরে, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব কোণে কয়েকটি ছোট ছোট দ্বীপের জটলা। পৃথিবীর মাইল 50 ওপর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের ওপর কটা পাথরের কুচি ফাঁক ফাঁক করে সাজিয়ে ইংরেজির ওয়াই অক্ষরটা লেখা। এই ওয়াইয়ের 3টে হাতা যেখানে এসে মিলেছে, সেখানকার এফাটা দ্বীপটাই হলো সমস্ত দ্বীপপুঞ্জের রাজধানী। এফাটায় 2টো বন্দর, ভিলা আর হাভানা। ভিলা বন্দরেই সরকারি আস্থানা। চন্দন কাঠের ব্যবসার জন্য তখন নিউ হেব্রাইডিসের একেবারে দক্ষিণের আনিওয়াদ নামে একটি দ্বীপে থাকি। সেখান থেকে সরকারি লাইসেন্স নেওয়ার জন্য ভিলা বন্দরে কদিনের জন্য এসেছি। সরকারি দপ্তরখানা সব দেশেই সমান, 18 মাসে তাদের বছর। নিউ হেব্রাইডিসের আবার এই বিষয়ে গোদের ওপর বিষ ফোড়াও আছে। একারামের রক্ষা নেই, সুগ্রীব সেখানে দোসর। নিউ হেব্রাইডিসের রাজধানী এক, কিন্তু রাজত্ব 2 জনের, ইংরেজ আর ফরাসি। এরা একসঙ্গে মিলে সেখানে শাসন করে। সুতরাং 7 দিনের কাজ 7 সপ্তাহেও সারা হলো না। ইংরেজি এবং ফরাসি, আর ফরাসি থেকে ইংরেজিতে তর্জমা হতে হতে আমার লাইসেন্সের আর্জি কোন লাল ফিতে জালে যে জড়িয়ে পড়েছে তার হদিশ তখন পাচ্ছি না। ঠিক এই সময়ে মসি ও পেত্রার সঙ্গে আমার হঠাৎ আলাপ হয়। আলাপ হলো আশ্চর্যভাবেই। রাজধানী ও বন্দর হলে কি হয়, ভিলাতে ভালো একটা হোটেল নেই। মালানা নামে একটি দেশি লোকের টিনে চাল দেওয়া একটা মেটে দোতলার ওপরকার একখানা ঘর ভাড়া করে আছি। সেদিন সরকারি দপ্তরখানা থেকে যত অকর্মণ্য কর্মচারীদের সঙ্গে বচসা করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি। এমন সময় ওপরে আমারই ঘরে তুমুল আন্দোলন হচ্ছে বলে মনে হলো। নড়বড়ে কাঠের সিঁড়ি দিয়ে অত্যন্ত অবাক হয়ে উপরে উঠে গেলাম। ঘরের দরজার যাওয়ার সময় আমি তালা দিয়ে গেছি নিজের হাতে। সে ঘরে গন্ডগোল হয় কি করে? সিঁড়ি দিয়ে উঠে মাঝখানে বারান্দাটুকু পার হওয়ার আগেই মালানার সঙ্গে দেখা। আমার ঘর থেকে সে উত্তেজিতভাবে বেরিয়ে আসছে। আমায় দেখতে পেয়ে সে হাত পা নেড়ে জানালে যে এক্ষুনি আমাদের পুলিশে যাওয়া দরকার। পুলিশে যাওয়া দরকার কেন? আর কেন, কোথাকার এক ফরাসি গুন্ডা এসে আপনার ঘর দখল করেছে। আমি কতবার ঠেকাবার চেষ্টা করলাম, তা শুনলই না। জোর করে তালা ভেঙে ঘরে ঢুকলো। এখনই আমি থানায় যাচ্ছি আমি। হেসে বললাম, তার আগে লোকটা চেহারা একবার দেখা দরকার নয় কি? মালানা সব হয়ে বলল, দেখবেন কি মশাই, সে একেবারে খুনে গুন্ডা, কি করে বসবে ঠিক নেই। হেসে বললাম, আরে আরে, আমি কি করব, যখন ঠিক আছে তখন ভাব না কি? মালানা কথাটা ঠিক বুঝতে না পারে একটু হতভম্ব হয়ে ভয়ে ভয়ে আমার পিছু পিছু এলো।
ঘরে ঢুকেই দেখি আমার জিনিসপত্র চারিদিকে ছত্রাকারে ছড়ানো। তারই মধ্যে আমার ডেক চেয়ারটিতে গা এলিয়ে দিয়ে বিশাল চেহারার একটি লোক নিশ্চিন্তে আরামে পাইপ টানছে। পরনে একটা প্যান্ট ছাড়ার কিচ্ছু নেই। গরমের দরুনই বোধহয় গায়ের জামা জোড়া সব খুলে ফেলেছে। লোকটা গায়ের চামড়া সাদা এবং গোবদাড়ির ছাড় দেখলে ফরাসি বলেই মনে হয়। আমায় ঢুকতে দেখে লোকটা ডেক চেয়ারে উঠে বসে বাঘের মতন ফরাসি ভাষায় হুঙ্কার দিয়ে উঠল, কিরে হতভাগা নিগার। মালানা তা সেই হুঙ্কার শুনে তীরের মতন ছিটকে গিয়ে পড়লো বারান্দায়। তারপর আর তার চুলের টিকি দেখা গেল না। মুচকি একটু হেসে আমি একবারে পরিষ্কার বাংলায় বললাম, চিনতে পারছো না সাহেব, আমি তোমার জম। দুর্বোধ্য ভাষা শুনে আর আমার হাসতে দেখে সাহেব একেবারে ক্ষেপে গেল। আমায় প্রায় কাঁচায় গিলে ফেলবে এমনইভাবে দাঁত কর্মর করে দাঁড়িয়ে উঠে এবার ইংরাজিতে বললে, বেরিয়ে যা শিগগিরই কালা নেটিভ, নইলে তোর গায়ের সমস্ত চামড়া আমি খুলে নেব। আগের মতোই হেসে বললাম, বলো কি সাহেব, আমাদের শুনেই গা সুরসুর করছে, কিন্তু তার আগে তোমায় যে একটু গা তুলতে হবে। এটা আমারই ঘর কিনা। আমার মুখে চোস্ত জার্মান শুনে সাহেব প্রথমটা একেবারে থ হয়ে গেল। যাই হোক, সাহেব একেবারে মুখ্য নয়, জার্মান ভাষাটা অত্যন্ত বোঝে জেনে আমার একটু কৌতূহল তখন বেড়েছে। প্রথমে হতভম্ব হলেও বড় মুহূর্তে আমার কথার বিষটুকুর জ্বালাতে সাহেব একেবারে ফেটে পড়ল। এ ঘর তোমার, প্রমাণ কি তার? আবার একটু হেসে আমার জিনিসপত্রগুলো দেখিয়ে দিয়ে বললাম, প্রমাণ তো তুমি গরমায় ছড়িয়ে রেখেছ। বটে বলে সাহেব হঠাৎ আমার সুটকেসটা ধরে বাইরের বারান্দায় ছুঁড়ে ফেলে দিয়ে বললে, যাও 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 যাও, তোমার প্রমাণ ঘরের বার হয়ে গেছে। আর সুবুদ্ধি যদি এখনো না হয় তাহলে একটা লাথিতে তোমাকে ওই প্রমাণের পিছু পিছু পাঠিয়ে দেব। ঘরের মাঝখানে সাহেবের প্রকাণ্ড কেবিন ট্রাঙ্কটা পড়েছিল, সেটা তুলে নিয়ে বললাম, সেটা একটু অভদ্রতা হয় নাকি? তার চেয়ে বরং তুমি দেখো সাহেব, আমি তোমার মোট বইবার সমস্যাটা মিটিয়ে দিচ্ছি। ট্রাঙ্কটা ছুঁড়ে বারান্দা পার করে নিচে ফেলে দিলাম। সাহেব এক লমা হাঁ করে দাঁড়িয়ে থেকে একেবারে তোপের গোলার মতন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। জামাটা একটু ছেড়ে নিয়ে চেয়ে দেখি জানলার কাছে সচাপটে যেমনভাবে পড়েছিল সাহেব সেইভাবেই শুয়ে আছে, নট নরণচরণ, নট কিচ্ছু। ঘরে কুজো থেকে তার মুখে জল ছিটিয়ে দিয়ে নিজেই এবার এগিয়ে তুলে ধরলাম। সাহেব হাঁপিয়ে উঠে বসে চোখ না খুলে চেঁচিয়ে উঠল, আমি আমি মরে গেছি, নিঘাত মরে গেছি আমি। তাকে একটা ঝাঁকানি দিয়ে বললাম, হ্যাঁ, মরে তুমি নরকে এসেছো, যমরাজ তোমায় অভ্যর্থনা করতে এসেছে, চেয়ে দেখো। সাহেব এবার চোখ খুলে তাকিয়ে বললে, মরিনি তাহলে, কিন্তু আমার শিরদাঁড়া ভেঙে গুঁড়ো হয়ে গেছে। বললাম, না তাও হয়নি, উঠে দাঁড়াও দেখি। সাহেব কিন্তু বসে বসে আমায় ভালো করে লক্ষ্য করে বললে, তুমি কি জাপানি? তারপর নিজে নিজেই আবার বললে, জাপানিদের চেহারা তো এরকম হয় না। হেসে বললাম, আমি জাপানি নই, বাঙালি। বাংলাদেশের নাম শুনেছেন কখনো? বাংলাদেশ? সাহেবের চোখ দুটো বড় হয়ে উঠল। বাংলাদেশের নাম শুনিনি আবার? টাগোরের সঙ্গে আমার কত আলাপ ছিল। টাগোরের সঙ্গে? টাগোর আবার কে? বাহ, রবীন্দ্রনাথ টাগোর। বুঝলাম, কবিগুরুর নাম ফরাসি উচ্চারণে এইরকম দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করলাম, তার সঙ্গে তোমার আলাপ ছিল? কোথায় আলাপ ছিল? একটু যেন ভরকে গিয়ে সে বললে, আলাপ মানে দেখাশোনা আর কি, বাড়িতে দেখাশোনা হয়েছিল। বেশ একটু কড়াভাবে জিজ্ঞাসা করলাম, কি সূত্রে? সাহেব আরও আমতা আমতা করে বললে,
মানে তিনি যখন ওখানে ছিলেন, যখন কাগজে তার ফটো দেখেছিলাম, তখন আমি কাগজে ফটো দেখেছিলাম। ধমক দিয়ে এবার বললাম, দেখো সাহেব, আমার কাছে সব ধাপ্পা দিয়ে কোনো লাভ হবে না। তোমার পাত্তারি গুটিয়ে ঘর থেকে সরে পড়তেই হবে। নাও, ওটো ওটো ওটো। সাহেব এবার রীতিমতন কাঁদুনে হয়ে বললে, উঠবো তো, কিন্তু যাবো কোন চুলোয় শুনি? পোড়া শহরে কি একটা হোটেল আছে? সারাদিন ঘুরে একটা ঘরের বারান্দা পর্যন্ত ভাড়া পাইনি। আমি কি রাস্তায় গিয়ে শোবো? এবার হেসে বলে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানে থাকতে পারো, কিন্তু বেচাল যেন আর না দেখি। সাহেব নিজের গর্দানটা একবার হাত বুলিয়ে নিয়ে বললে, না, আমার গর্দানটার বিমা করা নেই। মালপত্র নিচ থেকে তুলে এনে তারপর আমরা বেশ জমিয়ে বসে আলাপ শুরু করলাম। মশিয়ে পেত্রা আমারই মতো ভবঘুরে লোক। ঝগড়া দিয়ে শুরু হওয়ায় এবং দুজনের এক রাতের লোক হওয়ায় দোস্তিটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি ইতিমধ্যে আমার চন্দন কাঠের ব্যবসার কথা বলেছি। মশিও পেত্রা মাথা নেড়ে বলেছে, ওসব চন্দন কাঠটাট কোনো কাজেরই নয়। এই দ্বীপপুঞ্জের আসল মাল হলো গন্ধক। দেখো না, 1 বছরের মধ্যেই এই গন্ধকের ব্যবসায় কীরকম লাল হয়ে যায়। উদারভাবে পেত্রা তারপর আমাকে তার ব্যবসার ভাগিদারি করতে রাজি হয়েছে। আমি হেসে বলেছি, আগে তুমি গন্ধকের খনি খুঁজে বার করো, তারপর দেখা যাবে। পেত্রা অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বলেছে, ও ও তুমি আমায় অবিশ্বাস করছো নাকি? পাগল ভাবছো আমায়? আচ্ছা আচ্ছা, দেখতে পাবে, একদিন দেখতে পাবে। পেত্রার আস্ফালন যে একেবারে মিথ্যে নয়, একদিন সত্যি তার প্রমাণ পেয়েছি, কিন্তু সে প্রায় 6 বছর পরে। এই 6 বছর তার কোনো খোঁজই রাখেনি বা পায়নি। এফাটা দ্বীপে মালানার বাড়িতে আমার ঘরে 2 দিন থাকার পর হঠাৎ একদিন সকালবেলা কিছু না বলে কয়ে সে নিরুদ্দেশ হয়ে গেছিল। একটু অবাক হলেও তার সম্বন্ধে বিশেষ মাথা ঘামায়নি। এরকম খামখেয়ালি লোক দুনিয়ায় এ পর্যন্ত অনেক দেখেছি। বিকেলে কি করবে, সকালে তারা নিজেরাই জানে না। 6 বছর বাদে আবার তার সঙ্গে সাক্ষাৎ। এবার খুব অদ্ভুতভাবেই হয়েছিল সাক্ষাৎ। আনিওয়া দ্বীপে ফিরে এসে চন্দন কাঠের পেছনে তখনও লেগে আছি, কিন্তু ব্যবসা অত্যন্ত মন্দা। ফিজি দ্বীপে চন্দন কাঠ উজাড় করবার পর বেহিসাবি সদাগরেরা এই দ্বীপে হানা দিয়ে অবাধে যথেচ্ছভাবে চন্দন গাছ কেটে একেবারে সাবার করে দিয়েছে বললেই হয়। ব্যবসা গুটিয়ে নিয়ে আবার কোথাও পাড়ি দেবো কিনা ভাবছি, এমন সময় অদ্ভুত একটা ব্যাপারে কৌতূহলী হয়ে উঠলাম। আনিওয়া দ্বীপে দক্ষিণ পূর্ব কোণে সমুদ্রের ধারে একটা ছোট্ট গাঁয়ের সর্দারের বাড়িতে তখন আমি থাকি। কিছুদিন ধরেই গাঁয়ের লোকেদের ভেতর একটা চাঞ্চল্য উত্তেজনা লক্ষ্য করছিলাম। সেদিন তার কারণটা জেনে অবাক হয়ে গেলাম। আমাদের গাঁ থেকে মাইল 10 দূরে সমুদ্রের ওপর একটা ছোট্ট দ্বীপ দেখা যায়। দ্বীপ না বলে তাকে সমুদ্রের ভেতর থেকে ওঠা একটা পাহাড় বলাই উচিত। যেদিকেই যাও সমুদ্রের ওপর থেকে প্রায় খাড়া পাহাড়ের দেওয়াল প্রায় 2000 ফুট উঠে গেছে। এই দ্বীপটিকে অঞ্চলের লোকে অপদেবতার বাসা বলেই জানে। জনমানুষই সেখানে থাকে না, শুধু ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক পাখির সন্ধ্যার পর সেই পাহাড়ের নিচের দিকে খাঁজে ও পাথুরে তাকে রাত্রিবাস করতে নামে। দুঃসাহসী 2-4 জন দেশি লোক তাদের ভাড়া ঝোলানো কাটা মারা নৌকোয় দিনের বেলায় সেখানে সেই পাখিদের আবর্জনার সার হিসেবে অত্যন্ত দামি গুয়ানো সংগ্রহ করতে যায়, কিন্তু মরে গেলেও সেখানে রাত কাটায়। এমনকি দিনের বেলাতেও পাহাড়ের ওপর কি আছে তার কোনো দিন সাহস করে চড়েও দেখেনি। এই ভুতুরে পাহাড়ে কিছুদিন থেকে অপদেবতার উৎপাত নাকি আরও বেড়ে গেছে। গুয়ানো কুড়োতে গিয়ে এক দলের জন 6 নাকি আশ্চর্যভাবে মারা পড়েছে। উপর থেকে প্রকাণ্ড একটা পাথর ঠিক তাদের লক্ষ্য করেই কে গড়িয়ে দিয়েছিল।
আরেক দল পাহাড়ের ওপর বিকট এক মূর্তি দিনের বেলাতেই দেখতে পেয়েছে। এসব ছাড়া রাত্রে আজকাল পাহাড়ের ওপর এই গাঁ থেকে অদ্ভুত ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। মাঝে মাঝে রহস্যজনক শব্দও সেখান থেকে ভেসে আসে। পাছে পাহাড়ের অপদেবতার কোপ এ গায়ে পর্যন্ত এসে পৌঁছায়, সে ভয়ে গায়ের লোকেরা এমনকি ভূতের ওঝারাও সময় বুঝে নিজেদের ক্ষমতা জাহির করতে ব্যস্ত। অপদেবতাকে ঠান্ডা করবার করার দিয়ে তারা ষোড়শ প্রচারে ভূত পুজোর আয়োজন করেছে। সর্দারের কাছে ব্যাপারটা সব শুনে আমি নিজেই পাহাড়ের দ্বীপে যাব ঠিক করলাম। সর্দারের নিষেধ মানা, উপরোধ, অনুরোধ যদি বা কাটানো গেল, দ্বীপে আমার নৌকোয় পৌঁছে দেয় এমন লোকই পেলাম না গায়ে। অবশেষে রেগে ছোট একটা ডিঙি নিয়েই নিজে একদিন বিকেলের দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম, সঙ্গে একটা ধারালো ছুরি আর কুয়ো থেকে যা দিয়ে ডুবে যাওয়া বালতি ঘোড়া তোলে সেই রকম কাঁটা গোছার বাঁধা একটা মজবুত দড়ির সাথে বেঁধে নিয়ে গেলাম। রাত কাটাবার মতন কিছু খাবার দাবারও সর্দার সঙ্গে দিয়েছিল। যদিও রাত আমার সেখানে কাটবে কিনা সে বিষয়ে তার ঘোরতোর সন্দেহ। আমার ডিঙি সমুদ্রে ঠেলে দেবার সময় সর্দার প্রায় কেঁদে ফেলে আর কি। এতদিন একসঙ্গে থাকার দরুন আমার উপর একটা সরল অসভ্য সত্যি একটা মায়া পড়েছিল। এমন সাধ করে বেঘরে মরতে যাওয়াও তাই সে সত্যি ব্যথা পেয়েছে। একলা ডিঙি বেয়ে ভৌতুরে পাহাড়ের দিকে যেতে যেতে নিজেরই কাজটা একটু বেশি রকমের গোয়াতুর্মি বলে মনে হচ্ছে। কোথায় কোন চুলোয় কি ভূতুরে কাণ্ড হচ্ছে তাতে তোর মাথা ব্যথা কেন বাপু? কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাওয়ায় যার স্বভাব, তার উপায় কি? ভুতুরে দ্বীপে দাঁড়ে গিয়ে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পার হয়ে গেছে। সামুদ্রিক পাখিদের অধিকাংশ এই পাহাড়ের খাঁজে খাঁজে ডানা গুটিয়ে তখন নিজেদের আশ্রয় খুঁজে নিয়েছে। দু চারটে দেরি করে প্যারা পাখির পাখার ঝটপটানি শুধু শোনা যাচ্ছে। সুবিধা মতন এক জায়গায় পাহাড়ের ধারে নৌকো বেঁধে ছুরিটা আর দড়ি বাঁধা কাঁটাটা নিয়ে তীরে লাগালাম। তীর মানেও পাথর, সেই পাথরের তীর গজকুড়ি পরেই খাড়া পাহাড়ের দেওয়াল শেষ হয়েছে। ছুরিটা কোমরে গুঁজে দড়ি বাঁধা কাঁটাগুলোকে উপর দিকে ছুঁড়ে দিলাম। একবার ফসকাবার পর ওপরে একটা খাঁজে কাঁটা আটকে গেল। ঠিক মতন আটকেছে কিনা দড়ি নেড়ে একবার দেখে নিয়ে তাই বেশ সেই খাঁজের ভেতর পা দিয়ে গিয়ে উঠে দাঁড়ালাম। তারপর আবার কাঁটা ছুঁড়ে ওপরের কোনো খাঁজে লাগাবার কসরত। এমনভাবেই প্রাণ হাতে করে পাহাড়ের মাথায় গিয়ে যখন উঠলাম তখন বেশ রাত হয়েছে। আমি পাহাড়ে পশ্চিম দিক দিয়ে উঠেছিলাম। সেদিকটা অন্ধকার হলেও ওপরে কৃষ্ণপক্ষে চতুর্থী না পঞ্চমী চাঁদের আলো পড়ে চারিদিক বেশ ভালোই দেখা যাচ্ছে। সে আলো এর সামনে যা দেখা গেল তাতে আমি সত্যিই অবাক। পাহাড়ের ওপরে ছোট্ট একটি হ্রদ। নিচে থেকে এই জলাশয়টির কথা কল্পনাও করা যায় না, কেউ করেও নিয়ে পর্যন্ত। সমস্ত পাহাড়টা যেন পেয়ালার মতো এই হ্রদটিকে উপরে তুলে ধরে রেখেছে। নিঃসঙ্গ পাহাড়ের চূড়ো এ চাঁদের আলোয় ঝলমল হ্রদটিকে কি সুন্দর যে দেখাচ্ছিল কি বলবো। দড়ি বেয়ে ওঠা পরিশ্রমে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। হ্রদের ধারে একটা পাথরের চায়ের পাশে বসে মুখে চোখে জল দিতে যাচ্ছি, হঠাৎ নিজের ইচ্ছার বিরুদ্ধেই সমস্ত শরীর এক মুহূর্তের জন্য যেন হিম হয়ে গেল। হ্রদের ঠিক ওপারে জলের ভেতর থেকে সত্যি একটা বিকট মূর্তি ওপরে উঠে আসছে। মূর্তিটা মানুষের মতন সোজা হয়ে হাঁটছে, কিন্তু মানুষের সঙ্গে তো আর কোনো সাদৃশ্য তার নেই। কবন্ধের মতো বর্তুলাকার বিভৎস একটা ধর যেন দুটো থামের উপর দাঁড় করানো। তার হাঁটার ভঙ্গিও এমন অমানুষিক যে আপনা থেকে সমস্ত শরীর শিউরে ওঠে। মূর্তিটা জল থেকে উঠে বেশি টলমলে পায়ে দুলতে দুলতে ওপারে পাহাড়ের একটা অন্ধকার গহ্বরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। না, এ রহস্যের মীমাংসা না করলেই নয়। মন শক্ত করে যথাসম্ভব সাবধানে গিয়ে হ্রদের পাড় দিয়ে
ওপারে দৌড় লাগালাম। সামনে সুরঙ্গের মতো সেই গহ্বর। এক মুহূর্ত ইতস্তত করে ছুরিটা কোমর থেকে খুলে নিয়ে তার ভেতরে গিয়ে ঢুকলাম। সুরঙ্গটা বেশি দীর্ঘ নয়, একটা বাঁক ফিরতে দূরে একটা আলোকিত জায়গা দেখা গেল। এই কি তাহলে হ্রদের জলে সেই বিকট জীবের আস্থানা? আর জ্বালাবার ক্ষমতাও কি তার আছে? সন্তর্পণে পা টিপে টিপে সেখানে গিয়ে পৌঁছালাম। সুড়ঙ্গটা এখানে একটা মাঝারি গোছের গুহায় শেষ হয়েছে। গুহার ভেতরে পৌঁছে একেবারে হতবম্ব হয়ে গেলাম। সেখানে কেউ নেই, কিন্তু ঘরের এক পাশে একটা কেরোসিনের বাতি জ্বলছে আর দেওয়ালে পোশাক আশাক টাঙানো। এই ভুতুড়ে দ্বীপে, এই দুর্গম পাহাড়ের চূড়োয় মানুষ এলো কোথা থেকে? জলের তলা থেকে উঠে আসা সে অমানসিক জীবটাই বা গেল কোথায়? অবাক হয়ে দেওয়ালের ধারে পোশাকগুলো লক্ষ্য করছি, এমন সময় সমস্ত গুহা কাঁপিয়ে সশব্দে একটা বন্দুকের গুলি আমার কানের পাশ দিয়ে দেওয়ালে গিয়ে লাগলো। বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার ছুরিও হাত থেকে ছুটে বেরিয়ে ওধারে দেওয়ালে বিঁধে গিয়ে কাঁপতে লাগলো। যে বন্দুক ছুঁড়েছিল তার ডান হাতের জামার আস্তিন সেই ছুরিতে দেওয়ালের সঙ্গে আঁট হয়ে গেছে। হাত নড়বার তার আর ক্ষমতা নেই। লোকটা ওপর এবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম, হঠাৎ থমকে দাঁড়িয়ে সবিস্ময়ে বললাম, এ কি মসিয়ে পেত্রা? মসিয়ে পেত্রা করুণভাবে একটু হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আপাতত তোমার বন্দি। অর্ধেক রাত তারপর আমাদের পরস্পরের খোঁজ খবর নিতেই কেটে গেল। কি করে বন্দরের খোঁজে নানা জায়গা ঘুরে মসিয়ে পেত্রা সে সেই দ্বীপে উঠেছে সব কাহিনী শোনার পর জিজ্ঞেস করলাম, কিন্তু জলের তলায় সে কিম্ভূত কিমাকা জীবটি তাহলে কি? পেত্রা একটু হেসে হাওয়ায় নিয়ে গুহার একদিকে একটা পাথরের দরজা সরিয়ে অন্য একটি ছোট্ট গুহায় নিয়ে গেল। পাথরের দরজাটি এমন কায়দায় বসানো যে এমনিতে চোখে পড়ে না। আমারও চোখে পড়েনি। ছোট গুহার ভেতরে ঢুকে সামনের দিকে আঙুল দিকে পেত্রা বললে, এই তোমার সেই বিকট জীব। অবাক হয়ে দেখি সামনে দুটো ডুবুরির পোশাক দেওয়ালের ধারে সাজানো আছে। পোশাক দুটি সাধারণ ডুবুরি পোশাক থেকে একটু অবশ্য ভিন্নভাবে তৈরি। পেত্রা নিজে সে কথাগুলো আমায় জানালে। পোশাকগুলো আমি নিজেই ফরমাস দিয়ে গড়িয়ে এনেছি। কিন্তু কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেন? আচ্ছা দেখবে চলো। বলে পেত্রা আমায় নিয়ে আবার সে হ্রদের ধারে গিয়ে বললে, এই চলে একটু হাত দাও দেখি। হাত দিয়ে সবিষয়ে বললাম, এ কি, এ তো রীতিমতো গরম। ঘন্টা তিনেক আগেও তো ঠান্ডা দেখেছি। পেত্রা থেমে বললে, এইটাই হ্রদের রহস্য, এবং তারই কিনারা করবার জন্যে এই ডুবুরির পোশাক। এই হ্রদ থেকে হঠাৎ এত গরম হয়ে ওঠে যে ওপরে ঝঞ্ঝার কুণ্ডলি উঠতে থাকে। এদেশের লোকেরা তাই দেখে ভাবে এখানে অপদেবতা আছে। জিজ্ঞাসা করলাম, তুমি ডুবুরির পোশাকে হ্রদের জলে নেমে কি পেয়েছো? কি পেয়েছি কাল ঠান্ডা হওয়ার পর নিচে নামলেই দেখতে পাবে। পরের দিন জল ঠান্ডা হতে প্রায় বিকেল হয়ে গেল। ডুবুরি পোশাক পরে আমরা দুজনে তারপর হ্রদের নিচে নামলাম। পাহাড়ের ওপরে হলেও হ্রদটি খুব কম গভীর নয়, কিন্তু জল এমন পরিষ্কার যে দেখতে কিছু কষ্ট হয় না। জলের তলায় পরস্পরের সঙ্গে কথা বলবার জন্য আমরা একটা স্পিকিং টিউব অর্থাৎ কথা কইবার রবারের নলের ব্যবস্থা করে গিয়েছিলাম। হ্রদের তলায় এক জায়গায় এসে পেত্রা বললে, নিচের দিকে চেয়ে কিছু দেখতে পাচ্ছ? বললাম, দেখতে পাচ্ছি তো, নীলচে একরকম পাথর। নীলচে পাথর নয়, পৃথিবীর সবচেয়ে দামি রত্ন হিরে যার মধ্যে পাওয়া যায়, এই সেই পাথর। হিরে? উত্তেজিতভাবে নিচের দিকে চেয়ে দেখতে দেখতে চমকে উঠলাম। নীলচে পাথরের গায়ে সত্যি নানা জায়গায় আরেক জাতের পাথর ওই জলের তলাতেও জলজল করছে। হিরে, চারিধারে এত হিরে! এই হ্রদের মধ্যে তো 7টা সাম্রাজ্যের ঐশ্বর্য তাহলে লুকোনো রয়েছে। মনের উপর যেন রাস রুখল না। ওরই ভেতর প্রকাণ্ড একটা জলজলে পাথর দেখতে পেয়ে সেটা নেবার জন্য পাগল হয়ে উঠলাম। বাটালি গোছের একটা যন্ত্র পেত্রা সঙ্গে এনেছিল।
সেটা দিয়ে ঠুকে ঠুকে ধারের পাথর আলগা করে যখন সেটা তুললাম, তখন অবাক হয়ে দেখি তার নিচে একটা নলের মতন গর্ত বেরিয়ে পড়েছে এবং তার ভিতর দিয়ে হু হু করে জল গলে যাচ্ছে। এই সামান্য ব্যাপারে পেত্তা কিন্তু হঠাৎ যেন খেপে গেল। আমার আরও কয়েকটা হিরে সংগ্রহ করবার ইচ্ছে ছিল, কিন্তু সে একেবারে পাগলের মতন টানতে টানতে আমায় উপরে নিয়ে গিয়ে তুললে। শুধু তাই নয়, ডুবুরি পোশাক ছেড়ে ফেলেই আমায় কোনো কথা বলবার অবসর না দিয়েই টেনে নিয়ে গেল পাহাড়ের এক প্রান্তে। সেখান থেকে দড়ির একটা সিঁড়ি জলের ধার পর্যন্ত টাঙানো, এবং জলের ধার পাহাড়ের একটা খাঁজের আড়ালে একটি ছোট্ট মোটর লঞ্চ দেখলাম লুকোনো রয়েছে। দড়ির সিঁড়ি দিয়ে মোটর বোটে নেমে সেটি চালিয়ে মাইল 10 দ্বীপটি থেকে দূরে যাওয়ার আগে মুখে ফেনা উঠিয়েও পেত্রার কাছ থেকে একটা কথাও বার করতে পারলাম না। অবশেষে অত্যন্ত রেগে বললাম, আমার কথার জবাব যদি না দাও তাহলে তোমায় বোট থেকে আমি সমুদ্রে ফেলে দেবো, বুঝেছো? বলো, এরকম ভাবে হঠাৎ পাগলের মতন পালিয়ে আসার মানে কি? মানে করে বুঝতে পারবে। কানে আঙুল দিয়ে শক্ত হয়ে বোটের রেলিং ধরে বসো দেখি। তারপরের কথা আর শুনতে পেলাম না। আমি দ্বীপটির দিকেই মুখ ফিরিয়েছিলাম, হঠাৎ আকাশ ফাটানো শব্দে সেই বিরাট পাহাড়ের দ্বীপটি তুবড়ির খোলের মতন চৌচির হয়ে ফেটে গিয়ে সমুদ্রের জলে ডুবে গেল। পোড়োয়ের মতো যে ঝড় তারপর উঠলো, আর সেই সব প্রচণ্ড ঢেউ এসে দৈত্যের মতন কিছুক্ষণে আমাদের বোট নিয়ে লোফালোফি শুরু করলে ওদের হাত থেকে বেঁচে নিরাপদ জায়গায় পৌঁছাতে বেশ কিছুক্ষণ কেটে গেল। এইবার পেত্রাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি বলো তো পেত্রা? ব্যাপার আর কি, তোমার এই হিরে তোলা। ওই 100 টাকা একটা নুড়ি তোলাতে এত বড় একটা দ্বীপ ফেটে চৌচির হয়ে গেল? তা যাবে না, পেত্রা বুঝিয়ে দিলে। দ্বীপটা আসলে একটা আগ্নেয়গিরি ছাড়া কিছু নয়। উপর যে হ্রদ দেখেছো, সেটা এককালে ছিল আগুন বেরোবার মুখ। এখন কোনো রকমে বুঝে গিয়ে বহুকালে বৃষ্টির জল জমে হ্রদ হয়ে উঠেছে, কিন্তু নিচেকার আগুন যে এখনো নিভে যায়নি, জল মাঝে মাঝে গরম হওয়াতে তা বোঝা যায়। হ্রদের তলাটি খুব পুরু তো নয়, তবু নুড়ি তোলার সঙ্গে সঙ্গে কোনো গোপন ফুটো তাই সেখানে বেরিয়ে পড়ে। সেই ফুটো দিয়ে হ্রদের জল গভীর পাতালে প্রচণ্ড আগুনের ওপর গিয়ে পড়ে। সে জল তারপর বাষ্প হয়ে উঠতে কতক্ষণ, ওপরে তা সরু একটা ফুটো, বেরোবার পথ না পেয়ে সে বাষ্প এই ক্রমশ প্রচণ্ড বেগে পেতে পেতে হঠাৎ পাহাড়টাকে ফাটিয়ে বেরিয়ে গেছে। ওই নুড়িটুকু তুলেই দ্বীপটাকে তুমি ডোবালে। ঘনাদার গল্প শেষ হলে গৌরাঙ্গ সবিস্ময়ে জিজ্ঞাসা করলে, দ্বীপটার নাম কি ছিল ঘনাদা? ঘনাদা বিরক্ত হয়ে বললেন, যা ডুবে গেছে তার নামের কি দরকার? আর সেই 6টা খানেক হিরেটা? শিবু জিজ্ঞাসা করলে। সেটা নিশ্চয়ই হাতছাড়া করেননি? ঘনাদা হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। শিবুর কথাটা বোধহয় তার কানেই গেল না।